জেনপাস ইউজি 2024 ফর্ম ফিল আপ। রেজিস্ট্রেশনের জন্য এখানে নিজের নাম, ঠিক আছে, এখানে বাবার নাম, তারপরে এখানে মায়ের নাম, ডেট অফ বার্থ, লেখার পর জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে দেখো ভোটার কার্ড, যাদের ভোটার কার্ড নেই ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে জেনপাস ইউজি 2024 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপা 2024 সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু জেনপাস ইউজি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। বিস্তারিত তথ্য শেয়ার করব, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস সবকিছু আলোচনা করবো এবং কিভাবে কোচিং ছাড়াই তোমরা সহজেই কিন্তু জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করতে পারবে সেটাও জানাবো। সেই জন্য আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আর্টস, সায়েন্স, কমার্স সকলের জন্য জেনপাস ইউজি কারা পেপার 1 দিবে, কারা শুধু পেপার 2 দিবে, কারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দিবে, সব তথ্য একদম A to Z ডিসকাস করব। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজির সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে এবং আমাদের চ্যানেলের স্টুডেন্টসরা কিন্তু রাজ্যের প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে কিন্তু নার্সিং, প্যারামেডিক্যালে পড়ুয়া, সুতরাং জেনপাসের একদম অথেন্টিক আপডেট তোমরা এখানেই পাবে, ঠিক আছে। এবং আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমে আমি আসছি জেনপাস ইউজি 2024 যারা নতুন পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটু বলে রাখি, এটা হচ্ছে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএ। তুমি যদি বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল যেমন বিএমএলটি রয়েছে, সিসিটি রয়েছে, ওটিটি রয়েছে, ঠিক আছে, পারফিউশন টেকনোলজি রয়েছে, ফিজিওথেরাপি রয়েছে, এই কোর্সগুলো করতে চাও, বিবিএসও পাশাপাশি বিএইচএ, তাহলে তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য জেনপাস ইউজি পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। সরাসরি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি জেনপাস ইউজির আন্ডারে কি কি কোর্স করানো হয়। এতদিন পর্যন্ত কিন্তু বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএ মিলে 10টি কোর্স করানো হতো, এই বছর আরো বেশ কয়েকটি কোর্স কিন্তু যুক্ত হয়েছে। তো দেখো জেনপাস ইউজি 2024 এর আন্ডারে যে যে কোর্সগুলো রয়েছে, বিএসসি নার্সিং, ঠিক আছে, এটা নার্সিং এর ডিগ্রি কোর্স, তারপরে রয়েছে ফিজিওথেরাপি, তারপরে বিএমএলটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তারপরে সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজি, তারপরে রয়েছে পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিবিএসও অপটোমেট্রি, ঠিক আছে, মেডিকেল মাইক্রোবায়োলজি, বিএইচএ, পাশাপাশি আরও 4টি নতুন কোর্স কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে, যেমন অকুপেশনাল থেরাপি রয়েছে, রেডিওলজি যুক্ত হয়েছে, সেন্ট্রাল স্টেরিলাইজেশন যুক্ত হয়েছে এবং রেসপিরেটরি থেরাপি যুক্ত রয়েছে। এই কোর্সগুলোর মধ্যে ভালো কোর্স হচ্ছে বিএসসি নার্সিং, বিএমএলটি, ওটিটি, সিসিটি, ফিজিওথেরাপি, অপটোমেট্রিটাও কম বেশি চলছে, ঠিক আছে। বাদ বাকি কোর্সগুলো কিন্তু খুব একটা কাজের নয়। এবং আরেকটি যেটা ভালো কোর্স 10 নম্বর কোর্স, সেটি হচ্ছে বিএইচএ। এই কোর্সটাও কিন্তু এখন ভীষণ ভালো। এবং এবারে আসছি শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবং বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে। তো প্রথম কথা, যেমনটা আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে 2023-এ আইএমসি কিন্তু একটু নোটিশ দিয়েছিল, সেখানে স্পষ্টতই বলে দেওয়া হয়েছিল নার্সিং এর ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা থাকছে না, সেটা এএনএম, জিএনএম হোক বা বিএসসি নার্সিং হোক। তো সুতরাং বিএসসি নার্সিং এও কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা থাকছে না, ন্যূনতম 17 বছর হলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যারা উচ্চ মাধ্যমিক ইতিমধ্যে পাশ করে গেছো বা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিএসসি নার্সিং। এবং পাশাপাশি ফিজিওথেরাপি এবং নতুন একটি কোর্স অকুপেশনাল থেরাপি যুক্ত হয়েছে, সেটা তো কোনো বয়সের ঊর্ধ্বসীমা লাগছে না। বাদ বাকি যে কোর্সগুলো রয়েছে যেমন বিবিএসও, ভিশন এবং অপটোমেট্রির যে কোর্সটা, সেখানে 35 বছর সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 35। এবং যেগুলো প্যারামেডিক্যাল এগুলো রয়েছে যেমন বিএমএলটি, সিসিটি, ওটিটি, পারফিউশন টেকনোলজি, এগুলোর বিএইচএ, এগুলোর ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা 40। আরেকবার বলে দিচ্ছি, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। ফিজিওথেরাপি, অকুপেশনাল টেকনোলজি বা থেরাপি, সেক্ষেত্রেও বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, ঠিক আছে। বিবিএসওর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর এবং বিএমএলটি, সিসিটি, ওটিটি, প্যারামেডিক্যাল সহ বিএইচএ কোর্সের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 40। এবারে আসছি কারা কারা আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিকে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে এবং ন্যূনতম 45% নম্বর রয়েছে, ঠিক আছে, কম করে এগ্রিগেটে 45% নম্বর এবং প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি 5 নম্বর থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে তোমরা বিএসসি নার্সিং সহ প্যারামেডিক্যালের কোর্সগুলির জন্য এলিজিবল, ঠিক আছে। অর্থাৎ তুমি বিএসসি নার্সিং করতে পারবে, বিএমএলটি, সিসিটি, তারপরে অপারেশন থিয়েটার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, ফিজিওথেরাপি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল মাইক্রোবায়োলজি, এই সমস্ত কোর্স। বিবিএসও জন্য ম্যাথটাও লাগছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও লাগছে, অ্যাপ্লিকেবল। অর্থাৎ বিবিএসও ছাড়াও, অর্থাৎ তুমি যদি বিএসসি নার্সিং, বিএমএলটি, সিসিটি, পারফিউশন টেকনোলজি সহ প্যারামেডিক্যালের যাবতীয় কোর্সগুলো করতে চাও,
উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং 45% নম্বর লাগবে জেনারেলদের জন্য, ঠিক আছে, এবং রিজার্ভদের জন্য হচ্ছে 40% নম্বর। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে তুমি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল করতে পারবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে যে কোনো স্ট্রিম থেকে তুমি আর্টস থেকে পাস করেছো, সায়েন্স থেকে পাস করেছো, কমার্স থেকে পাস করেছো, তুমি বিএইচএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাচেলর ডিগ্রি কোর্সের জন্য এলিজিবল। তুমি যে কোনো কোর্স, উচ্চ মাধ্যমিক তুমি আর্টস নিয়ে পড়েছো, সায়েন্স নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, তো যে কোনো স্ট্রিম থেকে তুমি হচ্ছে বিএইচএ কোর্সটা কিন্তু করতে পারবে। ক্লিয়ার? এবারে আসি কারা পেপার 1 দিবে, কারা পেপার 2 দিবে, কারা দুটো পেপার দিবে। তোমার ইচ্ছা তুমি বিএইচএ কোর্স করবে না, তুমি শুধু বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল পড়বে, তাহলে তুমি শুধু পেপার 1 দেবে। ক্লিয়ার? যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল পড়তে চায় তাদেরকে শুধু পেপার 1 দিলেই হবে, পেপার 2 না দিলেও চলবে, ঠিক আছে। সেক্ষেত্রে পেপার 1 এ কি কি থাকবে? বায়োলজির জন্য 25 নম্বর থাকবে, কেমিস্ট্রির জন্য 25 নম্বর, ফিজিক্সের জন্য 25 নম্বর থাকবে, ঠিক আছে। আর পাশাপাশি ইংলিশের জন্য 20 নম্বর, লজিক্যাল রিজনিং এর জন্য 20 নম্বর থাকবে। এবার যারা পেপার 2, যারা বিএইচএ কোর্স করবে শুধুমাত্র তাদের জন্য পেপার 2 এলিজিবল। যারা বিএইচএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাচেলর ডিগ্রি কোর্স করবে তোমাদেরকে শুধু পেপার 2টা দিতে হবে, পেপার 1 না দিলেও চলবে। পেপার 2 এর ক্ষেত্রে সেখানে ভৌত বিজ্ঞান মাধ্যমিক লেভেলের 35 নম্বর, অঙ্ক মাধ্যমিক লেভেলের 20 নম্বর, জিকে 20 নম্বর, ইংলিশ 20 নম্বর, লজিক্যাল রিজনিং 20 নম্বর, এই হচ্ছে 115 নম্বর। আর অর্থাৎ তুমি বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ সবগুলো কোর্স করতে চাও তাহলে তোমাকে পেপার 1, পেপার 2 দুটোই দিতে হবে। তুমি বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল করতে চাও, নার্সিং প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সগুলো করতে চাও তাহলে শুধু পেপার 1 দিবে, পেপার 2 না দিলেও চলবে। আর তুমি শুধু বিএইচএ কোর্স করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি পেপার 2 দিতে পারবে, পেপার 1 না দিলেও চলবে। ক্লিয়ার? এবং দেখো পেপার 1 এর সিলেবাসটা পুরোটাই এইচএস লেভেল, আর পেপার 2টা ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এগুলো হচ্ছে মাধ্যমিক লেভেল, বাদ বাকি ইংলিশ, রিজনিং, জিকে এগুলো তো এইচএস লেভেলে যেমন থাকে, প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, ঠিক আছে। এবারে আসছে মোস্ট ভাইটাল, কি করে তোমরা হচ্ছে কোচিং ছাড়াই ক্র্যাক করবে। দেখো প্রথম কথা হচ্ছে কোচিং ছাড়াই ক্র্যাক করা যায়। অনেকেই তোমাদেরকে বোকা বানিয়ে কিন্তু অনেক অ্যাপ বিক্রেতা, কোর্স বিক্রেতা, দালাল, ঠিক আছে, এরা সবসময় বসে আছে তোমাদেরকে লোঠার জন্য, ঠিক আছে। তো এরা নানাভাবে দেখছি তোমাদেরকে লুটে নিচ্ছে। কিছুদিন আগে দেখছিলাম যে জেনপাস ইউজি 2024-এ তোমাদেরকে একটি কোর্সে তোমাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তোমাদেরকে কোর্সে অ্যাডমিশন করিয়ে দিয়ে তারাই সেখান থেকে ভেগে পালিয়ে গেছে। পরে অর্থাৎ তারা তাদের দায়বদ্ধতা থেকে সরে গিয়ে তোমাদের টাকা মেরে দিয়েছে, তাহলে তাদের সেই কোর্সটা কমপ্লিট করানোর কথা। তুমি যখন একটা প্রতিশ্রুতি দিয়েছো তুমি এই কয় মাস পড়াবে, তাহলে তোমার উচিত সেই কোর্সটা কমপ্লিট করে দেওয়া, তাই না? তো সেটা না করে তারা ছাত্রছাত্রীদের টাকা মেরে দিয়েছে, তারপরে তারা এখন আবার নতুন একটা কোর্স শুরু করেছে। এরকম যাবতীয় নানা দিক থেকে তোমাদেরকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে। আমি বুঝি না যে তোমাদেরকে এত সহজে ঠকিয়ে দেওয়া যায়। তোমরা তো সায়েন্সের ক্যান্ডিডেট, এত সহজে তোমাদেরকে ঠকে দেওয়া যায়? এখানে সায়েন্স আর্টস বলে কোনো কথা নেই, ন্যূনতম তোমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তাহলে তোমাদেরকে এত সহজে তারা ঠকিয়ে দিচ্ছে? এত কিছু দরকারই পড়ে না। দেখো আমি বারবার বলছি জেনপাস ইউজির কোনো আলাদা একটা বড় পরীক্ষা নয়, এটা নিটের যদি তোমরা প্রস্তুতি নাও এই পরীক্ষা এমনিতেই তোমরা ক্র্যাক করতে পারবে, ভীষণ ভালো, এবং কাটঅফও খুব একটা বেশি হয় না জেনপাসের। এই যে প্রশ্ন বিচিত্রা সবার আছে তো, 11-12 এর প্রশ্ন বিচিত্রা থেকে তোমরা ঢালা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমসিকিউ পড়তে থাকো, দেখো তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে। কোন কোর্স বিক্রেতা, অ্যাপ বিক্রেতা, দালালদের ফাঁদে পা দেবে না। সেলফ স্টাডি করো, বায়োলজি এমসিকিউ পড়ো, যেভাবে তোমরা এইচএস এর প্রিপারেশন নিয়েছো 11টা একটু পড়ে নাও, 11টা তোমাদের একটু কমজোরি থাকে, বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এমনিতেই তো হয়ে যাচ্ছে। রিজনিং কয়েকটা প্র্যাকটিস করলে এমনিই পারা যায়, ঠিক আছে। রিজনিং যদি তুমি কয়েকটা প্র্যাকটিস করো এমনিই পারবে, ইংলিশও ওই প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। তো মেন কথা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 11 এ একটা প্রশ্ন বিচিত্রা জোগাড় করবে, 12 এ একটা প্রশ্ন বিচিত্রা জোগাড় করবে, প্রত্যেকটা অধ্যায়ের ঢালা এমসিকিউ পড়তে থাকো। পাশাপাশি তোমরা যে যে বইগুলো পড়েছো, যে যে নোটস পড়েছো সেই এমসিকিউ গুলো পড়ো, এমনিতেই ক্র্যাক করতে পারবে, এমন কিছু কঠিন নয় বিষয়টা। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তুমি পেপার 1 এবং পেপার 2 দুটোই ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তুমি জেনারেল হলে তোমার 800 টাকা লাগবে, এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস হলে 650 টাকা লাগবে, যারা পেপার 1, পেপার 2 দুটোই ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। এবং যারা শুধুমাত্র পেপার 1 বা শুধুমাত্র পেপার 2 দিতে চাও সেক্ষেত্রে জেনারেল হলে 500 টাকা এবং এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস হলে 400 টাকা লাগবে, ঠিক আছে। এবং অযথা পেপার 1, পেপার 2 দুটোই দেওয়ার দরকার নেই। তোমার যদি ইচ্ছা থাকে তুমি নার্সিং, প্যারামেডিক্যাল করবে তাহলে তুমি শুধুমাত্র পেপার 1 দেবে। এবং যারা আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ড বা যারা সায়েন্সও রয়েছে বিএইচএ কোর্স করতে চাও
তাহলে তোমরা শুধু পেপার 2টা দেবে। আর যারা সবগুলো কোর্সের জন্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি পেপার 1 বা পেপার 2 দুটোই দেবে, ঠিক আছে। জেনপাস ইউজি 2024 পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে হচ্ছে 30শে জুন। পেপার 1 হবে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, পেপার 2 হবে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত, ঠিক আছে। পূর্ব নির্ধারিত শিডিউলটাই থাকছে। যারা বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের কোর্সগুলো করতে চাও তোমাদেরকে শুধুমাত্র পেপার 1 দিতে হবে, ঠিক আছে। এবং যারা বিএইচএ কোর্স করতে চাও তোমাদেরকে শুধুমাত্র পেপার 2 দিতে হবে। আর যারা সবগুলো কোর্সই করতে চাও তাহলে তো তোমাদেরকে পেপার 1 পেপার 2 দুটোই দিতে হবে, ঠিক আছে। একই রকমভাবে যদি তুমি শুধুমাত্র পেপার 1-এর জন্য অ্যাপ্লাই করো বা শুধুমাত্র পেপার 2-এর জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে জেনারেল হলে 500 টাকা লাগবে এবং এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস হলে 400 টাকা লাগবে। এবং যদি পেপার 1 পেপার 2 দুটোই অ্যাপ্লাই করো তাহলে জেনারেল হলে 800 টাকা লাগবে এবং এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস হলে 650 টাকা লাগবে, ঠিক আছে। পাশাপাশি বিগত বছরের মতো কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সেম রয়েছে। এই বিষয়ে আমি আমার আগের ভিডিওতে ডিটেইলে আলোচনা করে দিয়েছি, কী কী বই পড়বে, কেমনভাবে কী পড়বে। হ্যাঁ, যারা আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশনও পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো হচ্ছে এখানে যারা পেপার 1 দিবে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য, সেক্ষেত্রে ফিজিক্স থেকে থাকবে 25 নম্বর, কেমিস্ট্রি থেকে 25, বায়োলজি থেকে 25, ইংলিশের জন্য 20, রিজনিংয়ের জন্য 20, ঠিক আছে। এবং পেপার 2তে কি থাকছে, ফিজিক্যাল সায়েন্সের জন্য 35, ম্যাথের জন্য 20, জিকের জন্য 20, ইংলিশ হচ্ছে 20 এবং রিজনিং হচ্ছে 20, এই হচ্ছে 115। নেগেটিভ মার্কিং রয়েছে, একটি ভুল হলে 0.25 মার্কস কাটা যাবে, ঠিক আছে। এবং ক্যাটাগরি 2-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যাটাগরি 2-এ কিন্তু একাধিক সঠিক উত্তর হবে। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কীভাবে উত্তর করবে আগের ভিডিওতে আমার ডিটেলে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে লিঙ্ক। আচ্ছা, পাশাপাশি সিলেবাস যদি বলো তাহলে পেপার 1 পুরোটাই হচ্ছে এইচএস লেভেলের এবং পেপার 2-এর ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যমিকের লেভেল 9-10 লেভেল এবং জিকে, ইংলিশ, রিজনিং হচ্ছে এইচএস লেভেলের, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম বয়সসীমা কিন্তু 17 বছর হতে হবে এবং যারা 2024 উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপিয়ারিং হিসাবে, ঠিক আছে। এবং দেখো নার্সিংয়ের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট বা বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। বিপিটি অর্থাৎ হচ্ছে ফিজিওথেরাপি এবং হচ্ছে তোমার যে বিওটি অকুপেশনাল থেরাপি, এক্ষেত্রেও কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা নেই। বিবিএসের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 35 এবং বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, বিএইচের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40, আরআইটি, সিএসআইসি, আরটি এই কোর্সগুলোর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40। আরেকবার বলে দিচ্ছি, জেনপাসের মাধ্যমে যে কোর্সগুলো করানো হচ্ছে ভালো কোর্সগুলো হচ্ছে বিএসসি নার্সিং রয়েছে, বিএমএলটি, ওটিটি, সিসিটি, ঠিক আছে, এই কটাই ভালো কোর্স। বিএইচএ, ঠিক আছে, বিএইচও ভালো কোর্স, বিবিএসওটা চলছে, বাদ বাকি কোর্সগুলো কিন্তু খুব একটা ভ্যালু নেই। আচ্ছা, পাশাপাশি কিন্তু এক্ষেত্রে দেখো নার্সিং এবং প্যারামেডিক্যালের কোর্সগুলোর জন্য বিএইচএ বাদ দিয়ে বাকি কোর্সগুলোর জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকা বাধ্যতামূলক। 45% নম্বরে পাস করতে হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে, থিওরি প্র্যাকটিক্যাল সবগুলোতে, ঠিক আছে। এবং বিবিএসের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশি ম্যাথটাও লাগবে। আর বিএইচএ কোর্সের জন্য কিন্তু সবাই এলিজিবল, ঠিক আছে। বিএইচএ কোর্সের জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড, আর্টস, সায়েন্স, কমার্স সকলেই এলিজিবল, ঠিক আছে। এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেটা ছেলেরা কিন্তু শুধুমাত্র বেসরকারিভাবে বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ মেয়েরাই শুধুমাত্র বিএসসি নার্সিংয়ের সরকারি কলেজগুলোর জন্য এলিজিবল। বিগত বছরে তাই হয়েছিল। আগে তো পশ্চিমবঙ্গে ছেলেরা বিএসসি নার্সিং করতেই পারতো না, তারপর থেকে চালু হয়েছে কয়েকটা প্রাইভেট কলেজ রয়েছে, সেখানে ছেলেরা করতে পারবে, ঠিক আছে। অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন গভর্নমেন্ট কলেজ আন্ডার জেনপাস ইউজি 2024. Female candidates are eligible for admission in BSc nursing courses in private colleges under JNPAS UG. However, there are few private colleges meant for men candidates only. অর্থাৎ স্পষ্টতই বুঝতে পারছো যে মেয়েরা সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই বিএসসি নার্সিং করতে পারবে, কিন্তু ছেলেরা শুধুমাত্র বেসরকারিভাবেই কিছু কলেজ রয়েছে সেখানে বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে। তাছাড়া দেখো ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিংটা খুব একটা সুইটেবল নয়, ঠিক আছে, পরিষ্কার কথা। কিন্তু প্যারামেডিক্যাল বলো, বিএইচএ বলো, সেখানে সরকারি বেসরকারি ছেলে মেয়ে সকলেই কিন্তু সমানভাবে এলিজিবল, ঠিক আছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে, ঠিক আছে। প্রথম কথা, ফর্ম ফিল আপের জন্য তোমাদের একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নম্বরটা সবসময় চালু থাকবে এরকম মোবাইল নম্বরই দেবে, ঠিক আছে। এবং ইমেল আইডি লাগবে। পাশাপাশি কি লাগবে, এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার লাগবে, ঠিক আছে। সেটা স্ক্যান করতে হবে এবং কেউ নিজে মাতব্বরি করে ফর্ম ফিল আপ করতে যাবে না। ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। যদি তুমি একমাত্র এক্সপার্ট না হও তাহলে ফর্ম ফিল আপ করতে যাবে না। যে কোনো বাড়ির আশেপাশে যে কোনো তুমি সাইবার ক্যাফেতে বা তথ্য মিত্র কেন্দ্র থেকে ফর্ম ফিল আপ করিয়ে আসবে, ঠিক আছে। এবং পাশাপাশি ডকুমেন্টস হিসেবে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ভোটার আইডি। যাদের ভোটার আইডি কার্ড নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই হবে এবং এইচএস এর মার্কশিট।
যারা উচ্চ মাধ্যমিক 2024 সালের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এইচএস এর মার্কশিট লাগবে না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এইচএস অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করবে, যেমনটা তোমরা নিটের ক্ষেত্রে বা বিভিন্ন পরীক্ষায় অ্যাপ্লাই করে থাকো, ঠিক আছে। সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে। আচ্ছা, সবার আগে তোমাদেরকে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আই এগ্রি করবে। আই এগ্রি করার পরে দেখো এখানে ক্যান্ডিডেট নেম, ঠিক আছে। ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমার নাম, তারপরে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন, যদি তোমার ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিতে পারো, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেও হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু লাগবে। তারপরে সেই নাম্বারটা দিবে, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি খুব ভালোভাবে দিবে, কোনো যাতে ভুল না হয়। তারপরে পাসওয়ার্ড দেবে। দেখো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আবারও বলছি, তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে না, তোমরা হচ্ছে বাইরের কোনো ক্যাফে থেকে বা তথ্যমিত্র কেন্দ্র থেকেও করতে পারো, কারণ ভুল হলে তোমরাই বিপদে পড়বে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের পাসওয়ার্ড কেমন করে চুজ করবে, দেখো একটা লেটার বড় হাতে, যেমন ধরো কে বড় হাতের, তারপরে এগুলো ছোট হাতের, একটা অন্তত ছোট হাতের লেটার দিতে হবে, ঠিক আছে। তো এরকম দিলে তারপরে নিউমেরিক্যাল ভ্যালু একটা তোমাকে নাম্বার দিতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার এরকম দিয়ে দিলে, তো এইভাবে তোমরা পাসওয়ার্ড সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে সিকিউরিটি পিন ভেরিফিকেশনের পরে সেটাকে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে কনফার্ম করবে, ঠিক আছে, ইয়েস। তারপরে দেখো এখানে তোমাকে পার্সোনাল ডিটেলসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে এখানে তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পরে তোমাকে সাবমিট অ্যান্ড নেক্সট করতে হবে। নেক্সট দেখো এটা দেওয়ার পরে তোমাকে কিন্তু ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে এবং ইমেলটা ভেরিফাই করে নেবে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। তারপরে দেখো তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। এবার তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় দেখো কিছু জিনিস অটোমেটিক্যালি তোমার চলে আসবে। তোমার জেন্ডার, ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট অফ ডোমিসাইল অবশ্যই কী হবে, ওয়েস্ট বেঙ্গল হবে, ঠিক আছে। এগুলো সব ফিল আপ করবে। তারপরে তোমার হচ্ছে রিলিজিয়ান সিলেক্ট করবে এবং ক্যাটাগরি। দেখো ক্যাটাগরির ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ধরো তুমি ওবিসি কার্ড করতে দিয়েছো বা ইডাব্লিউএস করতে দিয়েছো বা এসসি এসটি যাই হোক, তুমি একজন রিজার্ভ ক্যান্ডিডেট, তোমার এখনো সার্টিফিকেট হাতে নেই, তুমি অ্যাপ্লাই করতে দিয়েছো, তাহলে কিন্তু তুমি সেটাই দিবে। অর্থাৎ তুমি এসসিতে অ্যাপ্লাই করতে দিয়েছো, তাহলে তোমার সার্টিফিকেট তুমি হচ্ছে ক্যাটাগরি এসসি হিসেবে অ্যাপ্লাই করবে। পরে যখন রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হতে এখন অনেক দেরি আছে, ঠিক আছে। কাউন্সিলিং তো সেই হবে আগস্ট মাসে, যখন রেজাল্ট বেরোবে তারপরে কাউন্সিলিং শুরু হবে। আগস্ট মাসে কাউন্সিলিং হয়, আগস্ট সেপ্টেম্বরে। তো ততদিনে তোমার কিন্তু ভর্তির সময় তোমাকে তখন সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে। এবারে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে কিন্তু তোমার পাসিং স্ট্যাটাস, এখানে যাদের উচ্চ মাধ্যমিক ইতিমধ্যে রেজাল্ট হাতে রয়েছে, তোমার পাস্ট দিয়ে তোমাদের কিন্তু রেজাল্টের নম্বর, ইয়ার অফ পাসিং এগুলো সব দেবে, ঠিক আছে, নেম অফ বোর্ড। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক 2024 রয়েছে তোমরা অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করবে। আচ্ছা, নেক্সট দেখো তোমার অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেস দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট। তারপরে এক্সাম সিটি তোমাকে চুজ করতে হবে, এক্সামিনেশন সিটি চুজ করবে, 3টা চয়েস দিবে, ঠিক আছে। ফার্স্ট চয়েসেই তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড বা থার্ড চয়েসও হতে পারে, সেটা বোর্ড যেটা ডিসিশন নেবে সেটাই তোমাকে মানতে হবে। তো তুমি তোমার পছন্দ মতো 3টা এক্সাম সিটি এখানে দিয়ে দিবে, নিয়ারেস্টগুলোই রাখবে, ঠিক আছে। তারপরে ওকে করবে। ওকে করার পরে এখানে তোমাকে তখন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। ফটোর সাইজ 200 কেবির বেশি হওয়া চলবে না এবং সিগনেচারের সাইজ হচ্ছে 30 কেবির বেশি হওয়া চলবে না। সাবমিট অ্যান্ড প্রিভিউ করবে। তোমার দেখো ফাইনাল সাবমিটের পরে দেখো এরকম দেখাবে, সব কমপ্লিট দেখাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফাইনাল সাবমিট। তারপরে তোমাকে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। পে করার পরে তারপরে ডাউনলোড কনফার্মেশন পেজ। তো কনফার্মেশন পেজটা তোমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে। তো জেনপাস ইউজি 2024 সংক্রান্ত যাবতীয় ডিটেলস তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।